Hello viewers, welcome to our program The Next Gen Show. সঙ্গে আছি আমি ডালিয়া দাহানা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরিচয় করিয়ে দেব বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের যারা নিজ যোগ্যতায় নিজ প্রচেষ্টায় সফলতা অর্জন করেছে এবং ওনাদের সফলতার গল্প শুনব, দিক নির্দেশনা জানব। আজকে এই পর্বে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, যিনি ম্যানেজিং ডিরেক্টর অফ রেঞ্জ ফ্যাশন লিমিটেড। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমরা প্রথমে আপনার থেকে জানতে চাইব যেটি হচ্ছে যে আপনি একজন ফ্যাশন ডিজাইনার। জি। এবং পড়াশোনা করেছেন সান্তা মারিয়াম থেকে। জি। আপনার শুরুর গল্পটা একটু শুনতে চাই। ঠিক প্রথম থেকেই ফ্যাশন জগতের সঙ্গে এভাবে পথ চলাটা হয়নি। আমি ব্যবসা শুরু করলাম। শুরু করার পরে খুব ছোট আঙ্গিকে শুরু করেছিলাম। এরপরে আস্তে আস্তে যখন দেখলাম যে আসলে আমরা যে কয়েকটা সেক্টর নিয়ে ভালোভাবে কাজ করা যায়, তার মধ্যে পোশাকটা বা ফ্যাশন সেক্টরটা অন্যতম আমার আগ্রহের বিষয়বস্তু ছিল। যখন এটা নিয়ে কাজ করতে আসলাম তখন দেখলাম আসলে যে এই জায়গাতে যদি আমার নিজের জানাশোনা খুব একটা বেশি না থাকে তাহলে আসলে খুব ভালোভাবে আমি ক্যারি করতে পারছি না, অথবা আমার সঙ্গে যারা আছে তাদেরকে আমি ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রেও আমি একটু হীনমন্যতায় ভুগতাম। তখনই আমি ইউটিলাইজ করি যে আমার ফ্যাশন রিলেটেড জ্ঞান প্রয়োজন। তো আমি সেই অনুধাবন থেকেই আসলে পরবর্তীতে কাজ শুরুর পরে এই অনুধাবনের জায়গা থেকে আমি পরবর্তীতে ফ্যাশন রিলেটেড ট্র্যাকে আসি এবং পড়াশোনা স্টার্ট করি। এসএসসির পরে আমি ডিপ্লোমা করি এগ্রিকালচারে। এরপরে আমি এগ্রো বিজনেসে বিবিএও করি বা বিএসসিও করি। তখন পর্যন্ত আসলে চিন্তা ছিল যে আমি আমার লাইফটাকে হয়তো বা এগ্রো বিজনেস বা এগ্রিকালচার রিলেটেড কোনো একটা সেক্টরে আমার পদচারণা হবে। বাট হঠাৎ করেই আমার আসলে ওই চাকরির কিছু চাকরিও করেছি খণ্ডকালীন বিভিন্নভাবে। এর পরবর্তীতে আমি মনে করলাম যে চাকরির চাইতে আমার মনে হয় যে আমার ভেতরে যতটুকু দেয়ার আছে অথবা আমার ইচ্ছা যেগুলো আছে সেটা আমি ভালোভাবে প্রকাশ করতে পারবো বিজনেসে আসলে। সেই চিন্তা থেকে ব্যবসায় আসলাম এবং ব্যবসায় এসে কিছু বিষয় নিয়ে যখন ট্রাই করতে থাকলাম আমার ভীষণভাবে মন টানলো যে আমি ফ্যাশন সেক্টর নিয়ে যদি কিছু করতে পারি। কারণ এমনিতেই আমি দেখেছি যে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে যারা আমাদেরকে চেনে এর অন্যতম একটা দিক হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ফ্যাশন সেক্টর। বাকি জায়গাগুলোতে খুব বেশি এখনো আমরা ওইভাবে আধিপত্য বিস্তার করতে পারিনি ওয়ার্ল্ড ওয়াইড। আপনি প্রথমে তো জানতেন না যে আপনার ভিতরে ফ্যাশন নিয়ে একটা প্যাশন ছিল। জি জি। পরে আপনি নানা রকম রিসার্চ করতে করতে নিজেকে জানতে জানতে আপনি খেয়াল করলেন যে ফ্যাশনের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন কাজ করে এবং এটা নিয়ে আপনি প্রফেশনে এগোবেন। আপনাকে ইনফ্লুয়েন্স করতো কে? সবার আগে পরিবার থেকে ইনফ্লুয়েন্সটা শুরু হয়। বাংলাদেশে যেই তৈরি মানে কিছু বাজার আছে যেগুলোতে আসলে রেডিমেড পোশাক থাকেই, সেগুলো নিয়ে এসেই যখন আমি চেষ্টা করছিলাম বিজনেস করার। তো সেই ক্ষেত্রে একটা যে বিষয় যেটা হচ্ছিল যে প্রচুর পরিমাণে প্রতিদ্বন্দ্বী ছিল, মানে একই জায়গা থেকে সবাই সংগ্রহ করত। সুতরাং কম্পিটিটর মানে কি তুলনা দেওয়ার যে বিষয়টা, যে সেম জিনিস ঘুরে ফিরেই আমরা সবাই রাখছিলাম, সবাই শো করছিলাম। তো এই জায়গা থেকে পরবর্তীতে যখন দেখলাম যে না, আমি ডিফারেন্ট কিছু একটা করতে হবে, মানুষের টেস্ট যদি বুঝে আমি সেই ধরনের ডিফারেন্ট কোনো ফিল দিতে পারি, তাইলে আমার একটা নিজস্বতা দরকার, যেটা গতানুগতিক সবাই করছে। যেমন ঢাকার বা দেশের বিভিন্ন বড় বড় কিন্তু কাপড়ের মোকামগুলো আছে। আমাদের 70% মার্কেটটা কিন্তু, আপনি যদি একটা জেলা শহর, একটা বিভাগীয় শহর দেখেন, এখানে যদি 3000 কাপড়ের অথবা ফ্যাশন রিলেটেড মার্কেট থাকে, তারা কিন্তু মোস্ট অফ দি এই ফ্যাশন রিলেটেড পণ্যগুলো, কাপড় বলেন, জুতা স্যান্ডেল বলেন বা যা কিছুই বলেন, এগুলো সংগ্রহ করে ঠিক গুটি কয়েক মার্কেট থেকে। এবং কিছু ইম্পোর্টার আছে, তারাও ঠিক কয়েকটা দেশ থেকে কিছু নির্দিষ্ট আইটেম ইম্পোর্ট করছে। যারা মেকার আছে তারাও ঠিক এই একই ধরনের জিনিস মেক করছে, সেখান থেকে সবাই নিয়ে গিয়ে একই ধরনের প্রোডাক্টগুলোই তারা সেল করছে এবং মানুষের কাছে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এই সেম জিনিস থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তাইলে আমি কি করতে পারি? তাহলে আমার নিজস্বতা তৈরি করতে হবে, আমাকে নিজে ডেভেলপ করতে হবে, প্রিন্ট থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে, বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন কিছু। মানে ওই সংগ্রহের জায়গা থেকেই আমি তখন আস্তে আস্তে ভাবা শুরু করলাম যে আমার নিজস্বতা কিভাবে দেওয়া যায়। তো তখন যেহেতু আমার ওই ব্যাকগ্রাউন্ডটা ফ্যাশন রিলেটেড ছিল না, আমি এই রিলেটেড কিছু লোকজনকে নিয়ে শুরু করলাম। কিন্তু তাদের সঙ্গে আমার মানে
দিক নির্দেশনা বা সমন্বয়ের যে জায়গাটা ছিল সেখানে আমি দেখলাম কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে। মানে আমি ঠিক যেভাবে বোঝাতে চাচ্ছিলাম তাদের ভাষাগুলো একটু আলাদা। যারা ফ্যাশন রিলেটেড যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই বিষয়গুলো একটু আলাদা হয়। আমি হয়তো বা বিজনেস বুঝতে পারছি, তাদেরকে বোঝাতে পারছি না। তখন আমি উপলব্ধি করলাম যে আমার এই সেক্টরেও আমার কিছু জ্ঞানের প্রয়োজন আছে। ঠিক ওই উপলব্ধিটা থেকেই আমার পরবর্তীতে ফ্যাশন রিলেটেড পড়াশোনা শুরু করা। অ্যাজ এ আপনি লিডার, আপনার টিমকে কিভাবে যে ক্রিয়েটিভ এবং ডিসিপ্লিন এই দুটো জিনিসকে সমন্বয় করে যে প্রোডাক্টটা আপনারা বানাবেন বা মার্কেটে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন সেগুলো আপনি কিভাবে ব্যালেন্স চেক করেন? দুই মেরুর বিষয়। একটা হচ্ছে যে কাজের স্বাধীনতা, কারণ ক্রিয়েটিভ যদি আপনি কারো ক্রিয়েটিভিটি নিয়ে আসতে চান তাকে কিছু জায়গায় স্পেস দিতে হবে। তো আমরা যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ, আমি আসলে আমার কাজের যারা সহযোগী তারা কেউ কখনোই ফিল করে না যে আমি তাদের ওই ধরনের বস। আমি খুবই কম জায়গা আছে যে জায়গাগুলোতে আমি আসলে ওই বসিং বিষয়টা প্র্যাকটিস করে থাকি। আদারওয়াইজ আমরা আসলে সবাই কলিগ। আমাদের সবার টার্গেট একই থাকে যে আমরা ইন্ডাস্ট্রিটাকে বা আমাদের প্রজেক্টটাকে, আমাদের প্রতিষ্ঠানটাকে কিভাবে ক্যারি করব, আমাদের বেস্ট প্রোডাক্ট কিভাবে তৈরি করা যাবে, কমফোর্টনেসটা কিভাবে আসবে এবং সেটাকে সুন্দরভাবে সেল করে যেন বের হয়ে আসতে পারি। এইভাবে আমরা আসলে টিম ওয়াইজ কাজ করি এবং যেহেতু আমি তাদের ভিতরে একটা জিনিস পুশ করতে পেরেছি যে আসলে প্রতিষ্ঠানটা আমাদের সবার এবং প্রতিষ্ঠানটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। তো সেই দিক থেকে এই বিষয়টা সবার ভিতরে চলে আসার পরে ডিসিপ্লিনেরও কোনো সমস্যা হয় না এবং তাদের ক্রিয়েটিভিটি প্রকাশেরও আর ওই ধরনের কোনো সমস্যা আমি দেখি না। আর আসলে আমাদের যেটা খুব অভাব যে আমরা আসলে ভালো কাজের প্রশংসা করতে পারি না। তো আমি এটা চেষ্টা করি সবসময় তাদেরকে ইন্সপায়ার করার জন্য। হ্যাঁ, রাইট। এটাতে তারা অনেক বেশি এনার্জি ফিল করে এবং আমি দেখা গেছে যে আমি নিজে যদি বলি যে ঠিক আছে এখন ওয়ার্ক টাইম শেষ হয়ে গেছে, কালকে এসে কাজগুলো ফিনিশ করো, তারপরে দেখা যাচ্ছে তাদের এই বিষয়গুলোর কারণে, আন্তরিকতা থাকার কারণে তারা কাজ ফিনিশ না করে যাচ্ছে না, অথবা এই বিষয়গুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। একটি অফিসে বা কাজ করার এনভায়রনমেন্টটাকে কিভাবে মানে উৎসব মুখর করে রাখা যায়, এবং আপনার থেকে এটা আমি পরামর্শ হিসাবে চাইবো। যে কাজটা করছে তাকে যদি সঠিকভাবে তার কাজটা বুঝিয়ে দেওয়া যায়, এরপরে মাঝখানে আমরা অনেক সময় ইন্টারাপ্ট করে থাকি। কাজটা বুঝিয়ে দেওয়া এবং ঠিক নির্দিষ্ট সময় পরে কাজটা বুঝে নেওয়া, এর মাঝখানে আসলে তাকে কিছুটা স্পেস দেওয়া উচিত, স্বাধীনতা দেওয়া উচিত তাকে নিজের মতো করে কাজ করার। এখন সে এটা গান শুনতে শুনতে কাজ করবে নাকি কফি খেতে খেতে কাজ করবে, এই বিষয়ে আমার মনে হয় না যে ইন্টারাপ্ট করা উচিত। যদি এই বিষয়টা থাকে তাইলে অফিসে যেমন উৎসবমুখর পরিবেশটাও থাকে, আমার মনে হয় যে কাজটাও ভালোভাবে চলে আসা সম্ভব। আপনার ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে কি চ্যালেঞ্জিং আপনি দেখেছেন বিগত দিনে? ব্র্যান্ড তৈরি তো আসলে চ্যালেঞ্জিং অনেকটাই। এটা কিছুটা আমাদের কিছু কিছু আইডিয়া এবং সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করা, আসলে পাবলিক কোনটা কখন কিভাবে খাচ্ছে, কোন বিষয়টা, এটা অনেক সময় আমরা অনেক ধরনের চিন্তাভাবনা করে করলেও সেটা ওইভাবে কাজ করে ওঠে না। আবার অনেক সময় আমি চিন্তাও করি নাই যে আমার এই প্রোডাক্টটা অথবা আমার এই লজিকটা বা এই প্রচারণাটা আমার ব্র্যান্ডের জন্য এত ভালো হবে, কিন্তু সেটা হয়ে গেছে। তো আসলে এই বিভিন্ন আঙ্গিকেই আমরা কাজ করতে থাকি, এভাবে ব্র্যান্ড ডেভেলপ করে আর কি। আপনার আইকনিক কোনো মোমেন্ট যদি থাকে আমাদের সাথে শেয়ার করেন। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক এগিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, বস, সিকে, এরপরে অ্যাডিডাস, পুমা, নেক্সট, এরপরে এই ধরনের ওয়ার্ল্ড ওয়াইড যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো, H&M, তারা কাজ করছে। পাশাপাশি লোকাল ব্র্যান্ড হিসেবে এখানে ইয়েলো, সেইলর, সারা, ইনফিনিটি, জেন্টল পার্ক, আমরা আসছি, রেঞ্জ ফ্যাশন, এরকম অসংখ্য ব্র্যান্ড আছে। তো এর ভিতরে আসলে নিজেকে প্রতিষ্ঠা করা খুব চ্যালেঞ্জিং বিষয়, কারণ অনেক বড় বড় জায়ান্টরা এখানে আসছে। তো তার ভিতর থেকে আমরা আসলে চেষ্টা করছি প্রতিনিয়ত যে কিভাবে আমাদের ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করা যায়। আপনার পরিকল্পনা কি মেড ইন বাংলাদেশ লেভেল নিয়ে? দেখেন, আমি ইতিমধ্যে কিন্তু বললাম যে আমরা অলরেডি বিশ্ববিখ্যাত ম্যাক্সিমাম ব্র্যান্ডের জন্যই, কোনো ব্র্যান্ডের আমরা 22
80 বা 90% পর্যন্ত বাংলাদেশ মেক করছে এবং সেই প্রোডাক্টগুলোই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের নামে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেলিব্রিটিরা ইউজ করছে। এটা কিন্তু আমাদের কষ্ট, মানে আমাদের পরিশ্রম এবং আমাদের ইনিশিয়েটিভ যাই বলেন না কেন। তো এই জায়গাগুলো কিন্তু আসলে তারা ওই ব্র্যান্ডগুলো কিন্তু ভোগ করছে। আমার মনে হয় যে বাংলাদেশেও আমি লোকাল ফ্যাশন ব্র্যান্ড যেগুলোর নাম বললাম, আসলে আমাদের এই ফ্যাশন ব্র্যান্ডগুলো শুধু দেশের জায়গায় না, হোয়াই নট যে অ্যাডিডাসই আমেরিকাতে বা মিডল ইস্টে অথবা আপনার ইউরোপে ব্যবসা করবে। আমাদের দেশের ইয়োলো অথবা এই জায়ান্ট যারা আসছে তাদেরও উচিত যে তাদের অন্যান্য বিজনেসগুলো যেভাবে দেশের বাইরে করছে তেমনিভাবেই আমরা আমাদের এই ব্র্যান্ডটাকেই, কারণ আমরা যেহেতু তাদের জন্য ওই ধরনের পোশাক আমরা তৈরি করতে পারি, আমাদের দক্ষ সেই ধরনের জনবল আছে। এখন সরকারি এবং বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা ভালো দক্ষ ফ্যাশন ডিজাইনার তৈরি করছেন এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে আসলে প্রচুর দক্ষ জনবল, আমাদের দক্ষ জনবলের কোনোভাবেই কোনো বলবো না যে সীমাবদ্ধতা আছে, শুধু উদ্যোগটা নেওয়ার বিষয় আছে। তো আমি স্বপ্ন দেখি একদিন যে আমরা অন্যদের জন্য না, আমরা নিজেরা তৈরি করব এবং নিজেদের পোশাক যেমন হবে বাংলাদেশি ব্র্যান্ড হয়ে বিশ্ববাজারে আমরা ম্যানুফ্যাকচারার হিসেবে যেরকম প্রতিনিধিত্ব করছি, আমরা একটা সময় নিজস্ব ব্র্যান্ড নিয়েও গোটা বিশ্ব বাজারে যেন আমরা প্রতিনিধিত্ব করব, এই স্বপ্ন আমি দেখি আর কি। দক্ষতার ব্যাপারে বললেন যে শ্রমিক বা যারা ওয়ার্কার আছে ওদেরকে দক্ষতা ডেভেলপমেন্টের বিষয়, এক্ষেত্রে আপনার যে রেঞ্জ ফ্যাশন লিমিটেড এভাবে কিভাবে উদ্যোগটা নেয়, মানে কিভাবে স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনারা কাজ করছেন? আমাদের এখানে যারা পড়াশোনা করে এসে যারা কাজ করছে তারা তো করছেই, এছাড়াও আমরা বিভিন্ন সময়ে যারা ফ্যাশন রিলেটেড বিভিন্ন ধরনের ছোটোখাটো কোর্স এবং ডিপ্লোমা বলেন বা গ্র্যাজুয়েশন কোর্সগুলো যারা পরিচালনা করছে যে প্রতিষ্ঠানগুলো, তাদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখা, আন্তর্জাতিক ফ্যাশন মার্কেটের সঙ্গে ফলো রাখা, তারা কী ধরনের ফ্যাশন ট্রেন্ড নিয়ে কাজ করছে সেগুলোকে ফলো করা, এবং এখন খুব সহজ হয়ে গেছে ইন্টারনেটের কারণে সেগুলো, এবং মাঝে মধ্যে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করা, প্রতিযোগিতার আয়োজন করা, সেখান থেকে কিছু কিছু মানে ভালো আইডিয়াগুলো, ভালো ডিজাইনগুলো আমরা নিচ্ছি এবং উদ্বুদ্ধ করছি তাদেরকে, এবং জব সেক্টরে কিভাবে তাদেরকে পরবর্তীতে নিয়ে আসা যায়। আমার রেঞ্জ ফ্যাশনে না হোক, আমরা ছোট একটা জায়গা নিয়ে আছি, আমার অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে এখান থেকে ভালো ভালো মেধাগুলো কিভাবে যেতে পারে, তো তাদের মধ্যে একটা প্রতিযোগিতার সবসময় যেন কাজ করে, এটা নিয়েও আমি কাজ করার চেষ্টা করছি। এই যে বলা হয় আমাদের দেশে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে, কিন্তু কাঙ্ক্ষিত সেভাবে হচ্ছে যে অভিজ্ঞতার অভাবে জব সেক্টরে আসতে পারছে না এবং স্কিলের কিছুটা অভাব রয়েছে, সেক্ষেত্রে আপনার কি মতামত এবং কিভাবে ওদের রোড ম্যাপটা রেডি করতে হবে, মানে শুরু থেকে যখন থেকে ওরা স্টাডি করছে? এখন তো চায়না ভীষণ এগিয়ে, তাদের দেখবেন যে একেবারে ছোটবেলা থেকেই কারিগরি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করা হয়। আমাদেরও কিছু কিছু ফেব্রিক ভেন্ডর বা অনেকেই আছে, তাদের সঙ্গে আমরা কাজ করতে গেলে দেখি যে তারা বিজনেসটা আসলে প্রত্যেকটা পরিবার পর্যন্ত পৌঁছে গেছে, যে ক্লাস 8-9 পড়ুয়া ছেলেমেয়েরাও তার বাবা মার বিজনেসে সহযোগিতা করছে এবং পাশাপাশি চেষ্টা করছে নিজেরাও কিভাবে বিজনেসের ভিতরে আসবে। তো আমাদের মনে হয় যে আমাদের কারিগরি শিক্ষাটাকে আরও বেশি ফোকাস করা উচিত। একাডেমিক্যাল যে শিক্ষাগুলো আছে এর বাইরেও কীভাবে তারা হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হয়ে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারে। আজ থেকে কিন্তু 8-10 বছর আগেও যে বাংলাদেশের লোকাল ব্র্যান্ড যেগুলো বলছি, যে ইয়োলো, সারা, এগুলো কিন্তু এভাবে ছিল না। এখন কিন্তু এগুলো বেশ ছড়ায় পড়ছে এবং দেখবেন যে মফস্বলের একটা জেলা শহরে ওই ব্র্যান্ডগুলো চলে গেছে এবং মানুষ কিন্তু ওইভাবে গ্রহণ করছে। যেমন আমার 34 সাইজের প্যান্ট আমার ভালো লাগছে, সুতরাং আমি যদি এটা নর্মাল কোনো কিছু কিনতে যাই তাহলে বারবার আমাকে এটা ট্রায়াল দিতে হবে, কারণ প্রত্যেকের প্যাটার্ন ভিন্ন। বাট আমি যদি একটা ব্র্যান্ডের সঙ্গে অ্যাটাচ হই তাহলে এটা শুধুমাত্র আমার লাইফে একবারই যথেষ্ট ট্রায়াল দেওয়া। এরপরে কিন্তু আমি শুধুমাত্র ওই সাইজটা চুজ করলেই ওরা কিন্তু প্যাটার্নটা, আমি জানি যে ওদের প্যাটার্নটা এটা ফিক্সড থাকে। আমাদের বাংলাদেশিরা এই যে মানে নিজের দেশীয় পোশাক, নিজের দেশীয় পণ্য দিকে যেন ঝুঁকে এবং প্রাউডলি সেগুলো যেন হচ্ছে যে মানে কিনে বা
সেগুলো ধারণ করে, এক্ষেত্রে অ্যাজ এ লিডার হিসাবে আপনি কি বলতে চান? নিঃসন্দেহে এটা বলবো যে আমাদের আসলে জানাশোনার নিশ্চয়ই অভাব, কারণ আমাদের তৈরি প্রোডাক্টই কিন্তু বিশ্বের সবচাইতে ভালো ভালো ব্র্যান্ড ইউজ করছে বলতে গেলে। আমি যেটা বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড যারা সেলিব্রিটি বলেন বা লিডার বলেন, সবাই কিন্তু আমাদের তৈরি প্রোডাক্ট এবং আমাদের ইয়েগুলোই কিন্তু তারা ব্যবহার করছে। সুতরাং আমরা বিশ্ববাজারে যে প্রোডাক্টগুলো হচ্ছে তার কত পার্সেন্ট আমরা মেক করে থাকি বা আমরা অন্যদের জন্য যেভাবে কাজ করছি, সুতরাং আমরা মোটেও আসলে পিছিয়ে নাই, এটা হীনমন্যতায় ভোগার কিছুই নাই। আপনার কি মনে হয় না সেক্ষেত্রে এই যে আমাদের প্রফেশন চুজিংয়ের ক্ষেত্রে পারিবারিকভাবে একটা মানে সাপোর্ট আমরা সেভাবে পাই না? ফ্যাশন ডিজাইনিংয়ের মতন এরকম দারুণ একটি প্রফেশন হতে পারে, এবং এই সেক্টরে যেহেতু বাংলাদেশ পোশাক শিল্প নিয়ে অনেক এগিয়ে গেছে, তো সেক্ষেত্রে মানে বাধা বাচ্চাদের যে ওরা চুজ করতে পারছে না, ওদের প্যাশনটাকে ফলো করতে পারছে না, সেক্ষেত্রে আপনি প্যারেন্টসদেরকে কি বলতে চান? প্যারেন্টসদেরও সচেতন হওয়ার অনেক বিষয় আছে, যেমন আমাদের শুধু ফ্যাশন ডিজাইনিং না, আমাদের এমন কিছু কর্মমুখর কিছু শিক্ষা ব্যবস্থা আছে। আপনি দেখবেন যে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি আছে, পর্যটন কর্পোরেশনের কিছু কোর্স আছে, আপনি দেখবেন যে এই কোর্সগুলো করে কিন্তু কেউ বসে নাই। তেমনি ফ্যাশন ইন্ডাস্ট্রিও যে ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমরা আসলে অনেক আগে থেকেই যে স্ট্রং একটা জায়গায় যেটা আছি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করলে বা প্যারেন্টসরা যদি উদ্বুদ্ধ করে বা ছেলেমেয়েরা যদি উদ্বুদ্ধ হয়, তাহলে আসলে আমাদের যে বেকারত্বের যে হার, এইটাও কমে আসবে, নিজেদের কর্মদক্ষতা বা ইয়েতে বাড়বে, আমাদের এক্সপোর্টও আরও বাড়ার সম্ভাবনা আছে। এই যে প্যারেন্টস মিটিংগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, এটা টিচারদের সঙ্গে প্যারেন্টসদের মিটিংগুলো যদি আরও ওতপ্রোতভাবে হয় এবং তারা যদি প্যারেন্টসদেরকে বোঝায় ইন্ডিভিজুয়ালি যে আপনার ছেলে অথবা মেয়ে আসলে আমরা দেখেছি যে এই সাবজেক্টে বা এই ধরনের বিষয়বস্তুতে তার আগ্রহ বেশি অথবা সে ট্যালেন্ট বেশি, সুতরাং এই জায়গাগুলোতে যদি তাকে সুযোগ করে দেওয়া হয় তো সে ভালো করবে। আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনি অনেক সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, আর সাথে সাথে এই অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা আছে তাদের সবাইকে ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ আশরাফুল ইসলামের সঙ্গে, যিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন রেঞ্জ ফ্যাশন লিমিটেডের, এবং আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। পরবর্তী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ রইল। শেষ করছি এখানে, ধন্যবাদ।